আওয়ামী লীগ নেতা নাসিমের চাতুর্যপূর্ণ কথায় বিশ্বাস করা কি ঠিক হবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। আওয়ামী লীগের রাজনীতিকরা এমনটা চেষ্টা চালাবেই যেন কোনো না কোনোভাবে আবারও রাজনীতিতে ফিরে আসা যায়। সম্প্রতি ধিকৃত আওয়ামী লীগের শীর্ষ এক নেতা বাহাউদ্দিন নাসিম হঠাৎই গর্ত থেকে কথা বলে উঠেছেন। তিনি সুর নরম করে বলেছেন তারা ক্ষমা চাইতে প্রস্তুত, কিন্তু চামেচিকনে বলেছেন যদি অপরাধ করে থাকি। এখানে যদি শব্দটি ব্যবহার করার মাধ্যমে উনি আবারও ধৃষ্টতা দেখিয়েছেন। এত ভিডিও ক্লিপ, সোশ্যাল স্ট্যাটাস, নিউজ প্রতিবেদন, ভিডিও প্রতিবেদন, ছবি, আরও কত কি সারা বিশ্বে ভাইরাল হয়েছে সব এভিডেন্স। চোখের সামনে ঘটে গেছে ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ। এত প্রামাণ্য দলিল থাকা সত্ত্বেও যদি তারা বলে যদি অপরাধ করে থাকি তবে ক্ষমা চাইতে অসুবিধা নেই, এমন চাতুর্যপূর্ণ কথার মর্মার্থ আমরা বুঝি। এসব কথায় আমাদের কোনোভাবেই নরম হলে চলবে না, বরং নাসিমকে খুঁজে বের করে বা বিদেশে গেলেও সেখান থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শয়ে মামলা হয়েছে, শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলেছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এই অবস্থায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ারও করা হয়েছে। বাহাউদ্দিন নাসিম বলেছেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি বা আমরা ক্ষমা চাইব না এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই ফোন আলাপে নাসিম আরও বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ, নাকি জঙ্গলে পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে? কিভাবে করবে? সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সুযোগটা কি দেশে আছে এখন? স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না? শেখ হাসিনা এমপি, মন্ত্রী ও নীতি নির্ধারণী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়েছেন, কেউ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। এ প্রসঙ্গে নাসিম বলেন, কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি। উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে। যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে। জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার ব্যাপারে বাহাউদ্দিন নাসিম বলেন, দলের মন্ত্রী, এমপি সহ সারা দেশে নেতাকর্মীদের নামে হাজার মামলা হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার নামে 2.5 শতাধিক মামলা হয়েছে। গ্রেফতার হয়ে কারাগারের শীর্ষ নেতারা, আত্মগোপনে রয়েছেন অনেকে। এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ, অথচ উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল। তাহলে অভিযোগ কেন আমাদের দিকে? আর গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলী নিয়োগ দিয়েছে যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করে স্পষ্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার 21 নভেম্বর রাতে ফেসবুকে তিনি এ পোস্ট করেন। ফেসবুকে পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়া মানে 24-এর অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা। এর আগে বৃহস্পতিবার মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত, যখন তাদের বিচার সম্পন্ন হবে তখনই দলটিকে নির্বাচনে স্বাগত জানানো হবে। অন্যেরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন তারাও ততটাই স্বাধীন। আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করব।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা শুধু ভারতেই আশ্রয়ই নেননি, নানা সমস্যার সৃষ্টি করছেন। বিখ্যাত টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্যও করেছেন। বৃহস্পতিবার 21 নভেম্বর টাইম ম্যাগাজিনে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আমাকে সরকারের দায়িত্ব নিতে বলায় শুরুতে আমি তা এড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পরে বললাম ঠিক আছে, তোমরা মানে সমন্বয়করা তোমাদের জীবন দিয়েছ, তোমরা বন্ধুরাও জীবন দিয়েছে, তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। জুলাই ও আগস্টের আন্দোলনে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 1,500-এরও বেশি মানুষ নিহত এবং অনেকে আহত হয়েছেন। অন্যদিকে হাসিনার শাসনামলে গত 15 বছরে 3,500 জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে। এছাড়া হত্যা, গুম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংস সাধনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। শেখ হাসিনার ভারতে আশ্রয়ের বিষয়ে 84 বছর বয়সী ডক্টর ইউনূস বলেন, তিনি ভারতে আশ্রয় তো নিয়েছেনই, আবার কথাও বলছেন। এটা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ভারতে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যার ফলে সহিংসতার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন। যদিও কেউ বিশ্বাস করে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে রাজি হবেন। সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন ডক্টর ইউনূস। সেই সঙ্গে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কথাও বলেন তিনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত দলটি ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক। গত বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না, এই ধারণা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, মুক্তিযুদ্ধের ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করেছে। দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে 71 সালের 25 মার্চ কাল রাতে বাঙালি সেনারা সেনানিবাস ত্যাগ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। একই সঙ্গে এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, সাধারণ মানুষ সকলেই যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। পরে যা একটি জনযুদ্ধে রূপ নেয়। আমাদের মা বোনেরা মুক্তিযোদ্ধাদের পাশে থেকে প্রশিক্ষণ গ্রহণ সহ বিভিন্নভাবে যুদ্ধে সহযোগিতা করেছেন। সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সব বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়া হয়। সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যারা এখানে কাজ করছেন, এটার নেপথ্যে যারা আছেন, যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, এবং আপনারা প্রথমে স্লোগান দিয়েছিলেন যে একটুও হলুদ না। আমি আশা করব নির্ভীক অবস্থান থেকে আপনারা কথা বলবেন, জনগণের কথা তুলে ধরবেন, এবং অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে অসাম্প্রদায়িকতা, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মুক্তিযুদ্ধ, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মানুষের শোষণ মুক্তি। আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে চেঞ্জ টিভির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে। আরও নতুন নতুন আইডিয়া
তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শক প্রিয়তা অর্জন করবে।